বন্ধুরা, এটি সত্যি ঘটনা বাংলাদেশের রাজধানী ঢাকার, যেখানে শহর থেকে কিছু দূরে একটি ছোট্ট গ্রামে রিয়া থাকত। গ্রামের নাম অনেকেই জানত না, কিন্তু সেখানের সংকীর্ণ গলি, মাটির ঘর আর লোকেদের চিন্তাভাবনা সবকিছু রিয়ার ভাগ্যের মতোই সংকীর্ণ এবং সীমিত ছিল। রিয়ার বয়স মোটে ২১ বছরের কাছাকাছি, কিন্তু তার চোখে বয়সের চেয়ে অনেক বেশি ব্যথা জমেছিল। শৈশবে বাবার ছায়া হারিয়ে ফেলেছিল। মা ছিল তার সম্পূর্ণ দুনিয়া, কিন্তু কয়েক বছর আগে মাও অসুস্থ হয়ে চলে গেলেন। মায়ের যাওয়ার পর রিয়া যেন এই দুনিয়ায় একেবারে একা হয়ে পড়ল। ঘরে এখন তার কোনো আপনজন নেই। যে মামার বাড়িতে সে থাকত, তার চোখ কখনো ভাগ্নির মতো ছিল না। শুরুতে রিয়া বুঝতে পারেনি, কিন্তু যখন ইঙ্গিতগুলো সীমা ছাড়িয়ে যেতে শুরু করল, তখন তার নিজের ছাদটাই সবচেয়ে ভয়ঙ্কর লাগতে লাগল। গ্রামে কারো কাছে অভিযোগ করার মানে ছিল নিজেকেই অপমানিত করা। পঞ্চায়েত, আত্মীয়, প্রতিবেশী সবাই নারীকেই দোষী সাব্যস্ত করত। রিয়া পড়াশোনা করা, বুদ্ধিমতী ছিল, আর সবচেয়ে বড় কথা, সে হার মানার মতো নয়। সে স্থির করল যে যাই হোক না কেন, এই নরকে আর একদিনও থাকবে না। এক রাতে যখন সম্পূর্ণ গ্রাম গভীর ঘুমে, রিয়া চুপি চুপি তার কাপড়ের ছোট্ট ব্যাগ তুলে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ল। না কেউ পিছন ফিরে দেখল, না কারো সাথে কিছু বলল। হৃদয়ে জোরে ধড়ফড় করছিল, কিন্তু ভয়ের চেয়ে বড় ছিল নিজেকে বাঁচানোর উদ্যম। সে শুধু এটুকু জানত যে তাকে ঢাকা যেতে হবে। হয়তো সেখানে কোনো কাজ মিলবে, কোনো নিরাপদ জায়গা মিলবে। বাসস্ট্যান্ডে পৌঁছাতে পৌঁছাতে আকাশে মেঘ ঘিরে এলো। কিছুক্ষণ পরেই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। রাত গভীর হয়ে যাচ্ছিল, আর বাসস্ট্যান্ডে লোকজনও কমতে থাকল। রিয়া এক কোণে দাঁড়িয়েছিল, ভিজে গিয়ে কাঁপতে কাঁপতে। কাছে বসা কয়েকজন লোক তাকে অদ্ভুত চোখে দেখছিল। কোনো সহানুভূতি নয়, শুধু সন্দেহ আর লোভ। সেই মুহূর্তে রিয়া বুঝল যে গ্রাম থেকে বেরিয়ে আসা যথেষ্ট নয়, শহরও ঠিক ততটাই নির্মম হতে পারে। শেষ বাসটি চলে গিয়েছিল। এখন রিয়ার কাছে না টাকা বাকি ছিল, না কোনো পরিচিত। বৃষ্টি আরও জোরালো হয়ে উঠল। ঠান্ডায় তার হাত পা অসাড় হয়ে যাচ্ছিল। তখনই একটা ট্যাক্সি তার সামনে এসে থামল। ড্রাইভার জিজ্ঞাসা করল, কোথায় যাবে? রিয়ার কাছে উত্তর ছিল না। সে শুধু বলল, যে কোনো জায়গা, যেখানে নিরাপদ। ড্রাইভার তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল, তারপর একটা ঠিকানা বলল। রিয়া কিছু বুঝল না, কিন্তু পরিস্থিতি এমন ছিল যে সে না করতে পারল না। ট্যাক্সিটি শহরের একটা অভিজাত এলাকায় গিয়ে থামল। চারদিকে বড় বড় বাংলো, উঁচু গেট, চকচকে আলো। রিয়া এমন এলাকা প্রথমবার দেখল। ট্যাক্সিওয়ালা একটা বড় বাংলোর দিকে ইশারা করে চলে গেল। রিয়া একা দাঁড়িয়ে রইল, বৃষ্টিতে ভিজতে ভিজতে, কাঁপতে কাঁপতে। সেই বাংলোর গেটে একটা নাম লেখা ছিল, অর্জুন চৌধুরী। রিয়া জানত না যে এই নাম শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী পরিবারের মধ্যে গণ্য হয়। অর্জুন চৌধুরী এমন এক নাম যা লোকে সম্মানের সাথে নেয়, আর কেউ কেউ ঈর্ষার সাথে। ভিতরে সেই বিলাসবহুল বাংলোয় অর্জুন একা বসেছিল। কোটি কোটি টাকার সম্পত্তি, দারুণ বাড়ি, দামি গাড়ি, কিন্তু হৃদয়ে এক অদ্ভুত শূন্যতা। মা বাবা এক দুর্ঘটনায় দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন, আর তারপর অর্জুন মানুষের ওপর বিশ্বাস করা ছেড়ে দিয়েছিল। বৃষ্টির শব্দের মাঝে হঠাৎ দরজার ঘণ্টা বাজল। অর্জুন চমকি উঠল। এই সময় কে হতে পারে? সে স্ক্রিনে দেখল, তাহলে গেটের বাইরে একটা মেয়ে দাঁড়িয়ে, ভেজা কাপড়, ভয়ার্ত চোখ, কাঁপা শরীর। অর্জুনের প্রথম চিন্তা ছিল ভয়ের। আজকালের অবস্থা, মিথ্যে অভিযোগ, অপমান সবকিছু তার মনে ঘুরে গেল। সে ইন্টারকমে জিজ্ঞাসা করল, কে? রিয়ার গলা কাঁপছিল। সাহেব, আমাকে শুধু এক রাতের আশ্রয় দিন, আমি সকালে চলে যাব, আমি কোনো অসুবিধা করব না। এটুকু বলে তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। সে আর নিজেকে সামলাতে পারছিল না। অর্জুন কিছুক্ষণ চুপ রইল। তার হৃদয় বলছিল, দরজা বন্ধ রাখো, কিন্তু তার চোখের সামনে তার মায়ের মুখ ঘুরে গেল, যিনি সবসময় বলতেন, যদি তুমি কারো সাহায্য করতে পারো আর না করো, তাহলে তুমিও অপরাধী। অর্জুন গভীর নিঃশ্বাস নিল। সে নিজেকে বলল, শুধু এক রাত। গেট খুলে গেল। রিয়া যেই ভিতরে পা রাখল, তাকে বিশ্বাস হল না যে সে আর বৃষ্টিতে দাঁড়িয়ে নেই। অর্জুন তাকে দূরত্ব রেখে বলল, তুমি এখানে থাকবে না, পিছনে কোয়ার্টার আছে, সেখানে থেকো, সকাল হতে চলে যাও। রিয়া মাথা নাড়ল। সেই সময় তার জন্য এটুকুও কোনো বরদানের কম নয়। রাত গভীর হয়ে গেল। রিয়া কোয়ার্টারে বসে রইল। ঘুম তার চোখ থেকে মাইল দূরে। তাকে ভয় ছিল যে সকাল হওয়ার আগেই সবকিছু বদলে না যায়। আর অর্জুন তার ঘরে অস্থির ছিল। প্রত্যেক ছোট শব্দে তার হৃদয় ধরাস করে উঠত। তাকে নিজের ওপর রাগ হচ্ছিল যে কেন সে এক অজানা মেয়েকে বাড়িতে ঢোকাল।
বাইরে বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু দুজনের হৃদয়ে ঝড় চলছিল। রিয়া ভাবছিল যে যদি আজ তাকে এই আশ্রয় না মিলত তাহলে হয়তো সে বেঁচে থাকত না, আর অর্জুন ভাবছিল যে সে এক অজানা ব্যক্তির ওপর বিশ্বাস করে ঠিক করেছে কিনা। সেই রাতের নীরবতায় দুটি সম্পূর্ণ ভিন্ন দুনিয়ার মানুষ একই ছাদের নিচে ছিল। একজন তার সম্মান এবং প্রাণ বাঁচানোর জন্য লড়াই করে আসা, আর অন্যজন তার মানবতার সাথে লড়াই করা। সকালের প্রথম রশ্মির সাথে দুজনের জীবন চিরকালের জন্য বদলে যাওয়ার ছিল, কিন্তু সেই রাতে কেউ এটা জানত না। কিন্তু তারপর তার সন্দেহ ফিরে এলো। সে নিজেকে কঠিন করে কিচেনে গিয়ে বলল, তোমাকে এসব করার দরকার ছিল না। রিয়া ভয় পেয়ে গেল। সে মাথা নিচু করে বলল, ক্ষমা করবেন সাহেব, শুধু অভ্যাস। তার গলায় ভয় ছিল, আর বিনয়ও। অর্জুন চায়ের কাপ তুলল, কিন্তু মনে উথাল পাথাল চলছিল। সে রিয়া থেকে কিছু জানতে চাইছিল, কিন্তু ভয়ও পাচ্ছিল। অবশেষে সে কঠিন স্বরে বলল, তুমি এখানে কেন এসেছ? সত্যি করে বলো, কোনো মিথ্যে নয়। এটা শুনে রিয়ার মুখ বিবর্ণ হয়ে গেল। সে চেয়ারে বসে পড়ল, আর তার চোখ ভরে উঠল। কিছুক্ষণ চুপ থেকে সে ধীরে ধীরে তার গল্প বলতে শুরু করল। কিভাবে তার বাবার মৃত্যুর পর মা সবকিছু ছিল, কিভাবে মায়ের যাওয়ার পর সেই ঘর, সেই সম্পর্কগুলো তাকে ভয় দেখাতে শুরু করল, কিভাবে প্রত্যেক রাতে তাকে মনে হতো যে সে নিরাপদ নয়। বলতে বলতে তার গলা ভেঙে গেল। সে বলল, সাহেব, যদি আমি সেখানে থাকতাম তাহলে হয়তো আজ জীবিত থাকতাম না। আমার কারো কাছ থেকে কিছু চাই না, শুধু জীবিত থাকতে চাই। অর্জুন মনোযোগ দিয়ে শুনছিল। প্রথমবার তাকে মনে হল যে সামনে বসা মেয়েটি কোনো ধূর্ত মানুষ নয়, বরং পরিস্থিতির শিকার। কিন্তু তার ভেতরের ভয় এখনও পুরোপুরি শেষ হয়নি। সেই সময় বাড়ির একটা পুরনো চাকর রহিম ভিতরে এলো। সে রিয়াকে দেখে ভ্রু কুচকে ফেলল, আর পরে অর্জুনকে আলাদা নিয়ে গিয়ে বলল, সাহেব, আজকাল এমন লোক অনেক হয়, পরে ফাঁসিয়ে দেয়, সতর্ক থাকুন। রহিমের কথায় অর্জুনের হৃদয়ে আবার সন্দেহ ভরে গেল। সে রিয়ার দিকে তাকালো, যে এখনও চুপচাপ বসে। হঠাৎ সে কঠোর গলায় বলল, দেখো, আমি তোমাকে এখানে বেশি দিন রাখতে পারবো না। আমার জন্য এসব সহজ নয়। এটা শুনে রিয়ার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। সে হাত জোড় করে বলল, আমাকে শুধু একটু সময় দিন, আমি কোনো রাস্তা খুঁজে নেব। অর্জুন তার অশ্রু দেখে তার হৃদয় গলে গেল। তাকে তার মায়ের কথা মনে পড়ল, যিনি বলতেন, কারো অসহায়তার উপহাস করো না। সে গভীর নিঃশ্বাস নিয়ে বলল, ঠিক আছে, আপাতত তুমি এখানেই থাকো, আমি দেখি তোমার জন্য কি করা যায়। রিয়া বিশ্বাস করতে পারল না যে সে ঠিক শুনেছে। তার চোখে এক নতুন আশা জ্বলে উঠল। দিন চড়তে লাগল। রিয়া পুরো মনে বাড়ির কাজে হাত লাগাল, কোনো জিনিস ছোঁয়ার আগে অনুমতি চাইল। অর্জুন তাকে দূর থেকে দেখছিল। তাকে মনে হচ্ছিল যে এই মেয়েটি তার দুনিয়ায় কোনো ঝড় নয়, বরং হয়তো শান্তি নিয়ে এসেছে। তবু সে নিজেকে বোঝাচ্ছিল যে ভাবাবেগে ভাষা ঠিক নয়। দুপুরে অর্জুন রিয়ার পড়াশুনো নিয়ে জিজ্ঞাসা করল। জানা গেল যে সে ইন্টার পর্যন্ত পড়েছে, আর আরও পড়তে চায়। তার কথায় স্বপ্ন ছিল, কিন্তু ভয়েও। অর্জুন মনে মনে কিছু স্থির করল, কিন্তু তখন কিছু বলল না। সে শুধু বলল, যদি তুমি পরিশ্রম করতে চাও তাহলে রাস্তা নিশ্চয়ই বেরোবে। সন্ধ্যা ঢলে পড়তে পড়তে রিয়া নিজেকে একটু হালকা অনুভব করল। তাকে মনে হচ্ছিল যে হয়তো ভগবান তার কথা শুনেছে। আর অর্জুনের ভেতরে এক অদ্ভুত লড়াই চলছিল। একদিকে তার ভয়, অন্যদিকে তার মানবতা। সে বুঝতে পারছিল না কে জিতবে। রাত হওয়ার আগে অর্জুন রিয়াকে স্পষ্ট করে বলল, আমি তোমাকে বিশ্বাস দিচ্ছি, কিন্তু আমাকেও সময় দরকার। কোনো রকম অসুবিধে আমি সহ্য করব না। রিয়া মাথা নাড়ল আর বলল, আপনি যা বলবেন তাই করব। সেই রাতে দুজন আবার একই ছাদের নিচে ছিল, কিন্তু পরিস্থিতি বদলে গিয়েছিল। এখন শুধু ভয় নয়, বরং একে অপরকে বোঝার চেষ্টাও ছিল। রিয়া তার বিছানায় শুয়ে ভাবছিল যে হয়তো এটাই প্রথম জায়গা যেখানে তাকে মানুষ মনে করা হয়েছে, আর অর্জুন তার ঘরে বসে ভাবছিল যে হয়তো এটাই প্রথমবার যখন সে এক অজানা ব্যক্তির উপর বিশ্বাস করার সাহস করেছে। বাইরে আকাশ পরিষ্কার ছিল, বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু দুজনের জীবনে যে ঝড় উঠেছে সেটা এখন এক নতুন মোড়ের দিকে এগোচ্ছে। এটি শুধু এক রাতের আশ্রয় নয়, বরং দুটি ভাঙা হৃদয়ের মাঝে এক অদৃশ্য সম্পর্ক গড়ে উঠতে শুরু হয়েছে, যার গভীরতার অনুমান কারো কাছে তখনও ছিল না। সকালের রোদ যখন বাংলোর উঠোনে ছড়িয়ে পড়ল, তখন রিয়ার মুখে কয়েকদিন পর হালকা হাসি। গত দুদিনে সে যতটা ভয় সহ্য করেছে ততটা হয়তো তার পুরো জীবনে করেনি, কিন্তু এখন সেই ভয়ের সাথে সাথে এক নতুন আশা জন্ম নিয়েছে। অর্জুন তাকে জোর করে কোনো কথা বলেনি, না কোনো রকম চাপ দিয়েছে, শুধু বলেছে যে সে সততার সাথে পরিশ্রম করুক আর নিজেকে প্রমাণ করুক। রিয়ার জন্য এটাই সবচেয়ে বড় স্বস্তি ছিল। অর্জুন তার অফিস যাওয়ার আগে রিয়াকে স্পষ্ট করে বলল, আমি তোমাকে কিছু সময়ের জন্য এখানে থাকতে দিচ্ছি, কিন্তু এটা দয়া নয়,
যদি তোমাকে এগোতে হয় তাহলে নিজে দাঁড়াতে হবে। রিয়া মাথা নিচু করে সম্মতি জানাল। তার জন্য এই সুযোগ কোনো বরদানের কম নয়। সে মনে মনে স্থির করল যে সে এই বিশ্বাসকে কখনো ভেঙে দিতে দেবে না। কয়েকদিনের মধ্যে অর্জুন রিয়ার জন্য একটা ছোট্ট চাকরির ব্যবস্থা করে দিল। সে তার অফিসে ফাইল সামলানো আর সাধারণ কাজ করতে শুরু করল। শুরুতে তাকে সবকিছু নতুন আর কঠিন লাগল। বড় বড় অফিস, ইংরেজিতে কথা বলা লোক আর নিজেকে সবার থেকে আলাদা অনুভব করার ভয়। কিন্তু রিয়া হার মানল না। সে প্রত্যেক দিন সময়ের আগে পৌঁছত, প্রত্যেক কাজ মনোযোগ দিয়ে করত, আর কারো কাছে অভিযোগ করত না। অফিসের লোকেরা প্রথমে তাকে সন্দেহের চোখে দেখত। কেউ মনে করত যে সে শুধু সুপালিশে এসেছে, তো কেউ তার চুপ করে থাকাকে দুর্বলতা মনে করত। কিন্তু ধীরে ধীরে তার পরিশ্রম কথা বলতে শুরু করল। যে কাজ অন্যরা এড়িয়ে যেত, রিয়া না বলেই শেষ করে দিত। অর্জুন সবকিছু দেখছিল, কিন্তু বাইরে থেকে কখনো তার প্রশংসা করেনি। সে চাইত যে রিয়া নিজে তার জায়গা তৈরি করুক। এরই মাঝে সমাজের জীব চলতে শুরু করল। প্রতিবেশীদের কান খাড়া হয়ে গেল। কথা গড়ে উঠল যে কোটিপতি ছেলেটি এক গরিব মেয়েকে বাড়িতে রেখেছে। কেউ বলতো নিশ্চয়ই কোনো গরমিল আছে, তো কেউ রিয়ার চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে লাগল। সোশ্যাল মিডিয়ায়ও কেউ কেউ নাম না করে কটাক্ষ করতে লাগল। অর্জুনের ব্যবসায়ী সঙ্গীরা তাকে বোঝানোর চেষ্টা করল যে সে এই ঝামেলা থেকে দূরে থাকুক। অর্জুনকে এসব চুপ ছিল, কিন্তু সে নীরব রইল। সে রিয়ার সাথে কখনো এসবের উল্লেখ করেনি। সে চাইত না যে রিয়া আবার নিজেকে দুর্বল অনুভব করুক। কিন্তু রিয়া সব বুঝছিল। অফিসের লোকেদের ফিসফিসানি, প্রতিবেশীর দৃষ্টি, সবকিছু তাকে ভিতর থেকে ভেঙে দিচ্ছিল। তাকে মনে হতে লাগল যে তার উপস্থিতির জন্য অর্জুনের জীবন কঠিন হয়ে যাচ্ছে। এক সন্ধ্যায় অফিস থেকে ফিরতে রিয়া দেখল যে অর্জুন তার ফোনে কারোর সাথে উচ্চস্বরে কথা বলছে। আমার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন তোলার তোমার কোনো অধিকার নেই, সে বলছিল। রিয়ার হৃদয় বসে গেল। তাকে মনে হল যে এসব তার জন্য হচ্ছে। সেই রাতে সে অনেক রাত পর্যন্ত ঘুমাতে পারল না। তাকে মায়ের কথা মনে পড়ল। মেয়ে, যদি কখনো মনে হয় যে তুমি কারো ওপর বোঝা হয়ে যাচ্ছ, তাহলে নিজে পিছিয়ে যাও। পরের দিন থেকে রিয়া আরও বেশি চুপ করে থাকতে লাগল। সে তার কাজে ডুবে থাকত, কারো সাথে চোখ মিলিয়ে কথা বলত না। অর্জুন এই পরিবর্তন অনুভব করল, কিন্তু কিছু বলতে পারল না। তার ভিতরেও একটা সংঘর্ষ চলছিল। একদিকে সমাজের চাপ, অন্যদিকে তার নিজের হৃদয় যা রিয়ার কষ্ট বুঝছিল। এক রাতে যখন সম্পূর্ণ বাড়ি ঘুমিয়ে পড়েছে, রিয়া তার ছোট্ট ব্যাগ বের করল। সে একটা চিঠি লিখল। প্রত্যেক শব্দ লিখতে তার চোখ থেকে অশ্রু টপ টপ করে পড়ছিল। সে লিখল যে অর্জুন তাকে সম্মান আর বিশ্বাস দিয়েছে, যা তাকে কখনো মেলেনি। কিন্তু সে চায় না যে তার জন্য অর্জুনের ক্ষতি হোক। সে লিখল, আমি আমার জীবন নিজে সামলাব। আপনি যা করেছেন তা আমি কখনো ভুলব না। সকাল হবার আগেই রিয়া চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে গেল। না কোনো শব্দ, না কোনো অভিযোগ। শুধু একবার পিছন ফিরে সেই বাংলোটাকে দেখল, যেটা তাকে আবার বাঁচার কারণ দিয়েছে। তার হৃদয় ভারী ছিল, কিন্তু মুখে এক অদ্ভুত শান্তি ছিল। তাকে মনে হল যে হয়তো এটাই সঠিক সিদ্ধান্ত। সকালে যখন অর্জুন উঠল আর রিয়াকে বাড়িতে না পেল, তখন তাকে অদ্ভুত লাগল। সে কোয়ার্টার দেখল, কিচেন দেখল, সব জায়গায় খুঁজল। অবশেষে তার নজর টেবিলে রাখা চিঠিটায় পড়ল। যত সে চিঠি পড়তে লাগল, তার হাত কাঁপতে লাগল। তাকে উপলব্ধি হল যে সে যে মেয়েটিকে সাহায্য করেছে, সে এখন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে। অর্জুন প্রথমবার তার হৃদয়ের আওয়াজ স্পষ্ট শুনল। তাকে বুঝে গেল যে এটা শুধু দায়িত্ব বা মানবতার ব্যাপার নয়। কোথাও না কোথাও সে রিয়া ছাড়া তার জীবনের কল্পনা করতে পারছে না। সমাজের কথা, ব্যবসার ভয়, সবকিছু সেই মুহূর্তে ছোট লাগতে লাগল। ওদিকে রিয়া শহরের ভিড়ে একা চলছিল। তার কাছে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল না, শুধু এটুকু বিশ্বাস ছিল যে সে পরিশ্রম করে কিছু না কিছু করে নেবে। সে একটা ছোট্ট এনজিওতে আশ্রয় নিল, যেখানে অসহায় মেয়েদের সাহায্য করা হয়। সেখানকার মেয়েদের মধ্যে তাকে তার নিজের ছায়া দেখা গেল। প্রথমবার তাকে মনে হল যে হয়তো তার ব্যথা কোনো কাজে আসতে পারে। অর্জুন সেই দিনই রিয়াকে খুঁজে বের করার সিদ্ধান্ত নিল। সে তার সব কাজ একপাশে রেখে দিল। তাকে আর কারো পরোয়া নেই। তার জন্য সবচেয়ে জরুরি ছিল সেই মেয়েটিকে খুঁজে বের করা, যে কোনো প্রত্যাশা ছাড়াই তার জীবনে আলো ছড়িয়ে দিয়েছে। সন্ধ্যা ঢলে পড়ছিল, শহরের রাস্তায় ভিড় ছিল, কিন্তু অর্জুনের চোখে শুধু একটা মুখ ছিল, রিয়ার মুখ। এক গরিব মেয়ের, যে শুধু এক রাতের আশ্রয় চেয়েছে আর বিনিময়ে তাকে তার মানবতার সাথে পরিচয় করিয়ে দিয়েছে।
গল্প এখন সেই মোড়ে পৌঁছেছে যেখান থেকে আর শুধু বিচ্ছেদ নয় বরং এক নতুন সম্পর্কের শুরু হওয়ার ছিল কিন্তু তার পরিণাম কি হবে এটা এখনও সময়ের হাতে সকালের আলো শহরের রাস্তায় ছড়িয়ে পড়েছে কিন্তু অর্জুনের জন্য সেই দিন কোনো অন্ধকার রাতের চেয়ে কম নয় রিয়ার যাওয়ার পর বাংলোটা আগের চেয়ে আরও শূন্য লাগছিল প্রত্যেক জিনিস তাকে রিয়ার স্মৃতি মনে করিয়ে দিচ্ছিল কিচেনের টেবিলে রাখা কাপ উঠোনের সজীব মনে হওয়া নীরবতা আর সবচেয়ে বেশি সেই চিঠি যা তার হৃদয়ে বোঝা হয়ে রয়েছে অর্জুন প্রথমবার অনুভব করল যে কারো চলে যাওয়া এতটা ব্যথা দিতে পারে যখন সেই মানুষ কখনো আপন বলে দাবি করেনি সে বিলম্ব না করে রিয়াকে খুঁজে বের করার সিদ্ধান্ত নিল অফিসের সব কাজ বাতিল করে দিল ড্রাইভার থেকে নিরাপত্তা সবাইকে রিয়ার ব্যাপারে বলল কিন্তু শহর বড় আর রিয়ার মতো লোকেরা প্রায় ভিড়ে হারিয়ে যায় অর্জুন নিজে রাস্তায় বেরিয়ে পড়ল সে বাসস্ট্যান্ড দেখল রেল স্টেশন দেখল প্রত্যেক সেই জায়গায় গেল যেখানে এক অসহায় মেয়ে যেতে পারে কিন্তু প্রত্যেকবার হতাশা হাতে লাগল ওদিকে রিয়া সেই এনজিওতে ছিল যেখানে সে আশ্রয় নিয়েছে সেখানকার মেয়েরা বিভিন্ন গল্পের জীবন্ত উদাহরণ ছিল কেউ ঘর থেকে বিতাড়িত কেউ প্রতারণার শিকার তো কেউ পরিস্থিতির কাছে হার মেনেছে রিয়া প্রথমবার অনুভব করল যে তার ব্যথা একা নয় সে দিনে সেখানকার কাজে হাত লাগাত আর রাতে চুপচাপ তার মাকে স্মরণ করে কেঁদে নিত কিন্তু তার হৃদয়ের কোনো কোণে অর্জুনের স্মৃতি এখনও বাকি ছিল সে নিজেকে বলত এসব ঠিক আছে এটাই সঠিক কিন্তু হৃদয় মানতে প্রস্তুত ছিল না 3 দিন কেটে গেল অর্জুনের অস্থিরতা বাড়তে থাকল অবশেষে তাকে জানা গেল যে রিয়া একটা এনজিওতে আছে সে না ভেবে সেখানে পৌঁছে গেল যখন সে রিয়াকে দেখল তখন তার পা নিজে থেকে থেমে গেল সেই রিয়া কিন্তু আগের চেয়ে আরও মজবুত আরও শান্ত তার চোখে এখন ভয় নয় বরং আত্মসম্মান ঝলকাচ্ছে রিয়া অর্জুনকে সামনে দেখে চমকে উঠল কিছুক্ষণ দুজন চুপ রইল তারপর অর্জুন ভারী গলায় বলল তুমি না বলে কেন চলে গেলে রিয়ার চোখ ভরে উঠল সে বলল কারণ আমি আপনার জীবনের বোঝা হতে চাই না আপনি আমাকে অনেক কিছু দিয়েছেন কিন্তু বিনিময়ে আমি আপনাকে কষ্ট দিয়েছি অর্জুন প্রথমবার খোলাখুলি তার হৃদয়ের কথা বলল সে বলল যে রিয়ার যাওয়ার পর তাকে বুঝে গেছে যে মানুষ শুধু ধনসম্পত্তিতে বড় হয় না বরং তার সিদ্ধান্তে বড় হয় সে বলল লোকে কি বলবে এই ভয়ে আমি নিজের থেকে দূরে চলে গিয়েছিলাম কিন্তু তোমার ছাড়া আমার নিজের জীবনে অসম্পূর্ণ লাগছে রিয়া মাথা নিচু করল সে বলল আমি সবসময় শিখেছি যে পরিস্থিতির সাথে লড়াই করো কারো ওপর নির্ভর করো না অর্জুন হেসে উত্তর দিল আর আমি তোমার কাছ থেকে শিখেছি যে মানবতা ভয়ের চেয়েও বড় সেই মুহূর্তে দুজন উপলব্ধি করল যে এই সম্পর্ক কোনো উপকার বা বাধ্যতার নয় বরং সমতা এবং সম্মানের কয়েকদিন পর অর্জুন হিয়ার এনজিওর জন্য খোলাখুলি সাহায্য করল সে সেখানকার মেয়েদের জন্য কাজ এবং শিক্ষার ব্যবস্থা করাল এবার কোনো লুকোচুরি ছাড়া কোনো ভয় ছাড়া সমাজ আবার কথা গড়ল কিন্তু এবার অর্জুন চুপ করে থাকল না সে স্পষ্ট করে বলল যে যদি কারো সাহায্য করা অপরাধ হয় তাহলে সে এই অপরাধ বারবার করবে সময়ের সাথে রিয়া আর অর্জুনের সম্পর্ক আরও গভীর হয়ে উঠল রিয়া তার পড়াশুনো আবার শুরু করল অর্জুন প্রত্যেক পদক্ষেপে তার সাথে দাঁড়াল কিন্তু কখনও তার সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি একদিন অর্জুন রিয়াকে জিজ্ঞাসা করল তুমি কি তোমার জীবন আমার সাথে চালাতে চাও এই প্রশ্ন কোনো চাপের সাথে নয় বরং পুরো সম্মানের সাথে ছিল রিয়ার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল সে বলল যেদিন আমি আপনার কাছে শুধু এক রাতের আশ্রয় চেয়েছিলাম সেদিন আমি ভাবিনি যে কেউ আমাকে মানুষ মনে করবে যদি এই সম্পর্ক সমতা এবং বিশ্বাসের উপর হয় তাহলে আমি হ্যাঁ বলছি তাদের বিয়ে খুব সাদাসিধে হয়েছিল না কোনো দেখাশোনা না কোনো হইচই কয়েকজন আপন লোক এনজিওর মেয়েরা আর সেই উঠোন যেখান থেকে এক রাতের ভয় আর বৃষ্টি গল্প শুরু করেছিল রিয়া লাল পোশাকে নয় বরং আত্মসম্মানে সজ্জিত ছিল অর্জুনের মুখে প্রথমবার সত্যিকারের খুশি ছিল বিয়ের পরও রিয়া তার পরিচয় হারায়নি সে এনজিওর সাথে যুক্ত রইল আর অর্জুন সব সময় তার সাথ দিল দুজন মিলে প্রমাণ করল যে সম্পর্ক তখন মজবুত হয় যখন তাতে সমতা এবং বোঝাপড়া থাকে এই গল্পের শিক্ষা শুধু এটুকুই যে মানবতা আজও বেঁচে আছে শুধু তাকে সুযোগ দেওয়ার দরকার কখনো কখনো কারোর সাহায্যের চেয়ে সম্মানের দরকার হয় আর যখন আমরা ভয়ের ওপর উঠে সঠিক সিদ্ধান্ত নিই তাহলে জীবন নিজে রাস্তা দেখিয়ে দেয় এখন আপনাদের প্রশ্ন যদি আপনার দরজায় কোনো অসহায় মানুষ সাহায্য চায় তাহলে আপনি সমাজের ভয়ে মুখ ফিরিয়ে নেবেন নাকি আপনার মানবতাকে সামনে রাখবেন
বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের গল্প। আপনাদের সবাইকে কেমন লাগলো কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের অবশ্যই জানান। বন্ধুরা, সাথে আমাদের চ্যানেল সত্যি গল্পের যাত্রা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, মিলব এমনই হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে। ততক্ষণ আপনাদের সবাইকে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ।